দাবি পূরণের আশ্বাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার, দ্বিতীয় ক্যাম্পাস তৈরির প্রক্রিয়া শুরু, জানালেন ইউজিসি চেয়ারম্যান। সব ধরনের যা কিছু সমস্যা আছে ইনশাআল্লাহ আমরা একসাথে থাকলে সমাধান করতে পারব। ছাত্রদল নেতার সাম্য হত্যার বিচার চেয়ে শাহবাগ থানা ঘেরাও, প্রকৃত আসামিদের গ্রেফতারে শিক্ষার্থীদের 24 ঘন্টার আলটিমেটাম। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান বিএনপির, ফ্যাসিবাদের দোষরদের দ্রুত বিচার চায় জামায়াত। জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ, 131 সদস্যের কমিটি ঘোষণা, আহ্বায়ক আইনজীবী তারিকুল ইসলাম। ফারাক্কা বাঁধের দ্বিতীয় চুক্তির আগে জাতিসংঘের কাছে অভিযোগ দায়েরের দাবি মঈন খানের, ফারাক্কা বাঁধ নিয়ে ডিকমিশনিং করার আহ্বান। সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে গোপনে আলোচনা চালাচ্ছে ইসরায়েল, মধ্যস্থতা করছে সংযুক্ত আরব আমিরাত, চ্যানেল 12 এর দাবি। They are the champions, the defending champions, and they are not yet ready to surrender that throne of theirs. এবং সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ নেপালকে 2-1 গোলে হারিয়েছে যুবরা, গোল পেয়েছে আশিকুর ফয়সাল। সংবাদ রাতে দেখছিলেন শিরোনাম, পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। দাবি পূরণের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামীকাল থেকে ক্যাম্পাস খোলা থাকবে। শুক্রবার রাতে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফায়েজের আশ্বাসের প্রেক্ষিতে গণ অনশন ভাঙেন শিক্ষার্থীরা। এ সময় কাকরাইল মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। ইউজিসি চেয়ারম্যান জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। শীঘ্রই আবাসিক হল নির্মাণের কাজ শুরু হবে। এর আগে 50 ঘন্টা ধরে অবস্থান কর্মসূচির পর গণ অনশনে বসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর কাকরাইল মোড়ে এই কর্মসূচি শুরু হয়। সকালে তারা সমাবেশও করে। আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, আজকে থেকে শুরু করে যেমন আগেও ছিল বলে আমার বিশ্বাস, এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি ফ্যামিলি হিসাবে, একটি পরিবার হিসাবে আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে আমরা অগ্রসর হব। সব ধরনের যা কিছু সমস্যা আছে ইনশাআল্লাহ আমরা একসাথে থাকলে সমাধান করতে পারব। আমাদের চলমান আজকের এই আন্দোলনের পরিসমাপ্তি ঘোষণা করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। অপরাধীদের গ্রেফতারে 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন তারা। প্রায় ঘণ্টা খানেকের বৈঠক শেষে শাহবাগ থানা পুলিশ জানায়, আসামিদের গ্রেফতারের বিষয়ে অচিরেই দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। অপরাধী গ্রেফতার না হলে রোববার সকালে ফের আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। বিস্তারিত সাবরিনা মজুমদারের রিপোর্টে। শুক্রবার সকাল 11টা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি একটাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের বিচার। এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন স্নেহের শিক্ষার্থী সাম্যের শিক্ষকরাও। পরে রাজু ভাস্কর্য থেকে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অপরাধীদের গ্রেফতারে 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার না করায় বিচার প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। সিসিটিভির যে ফুটেজ, ওই উদ্যানের সামনের, মন্দিরের সামনের, বাংলা একাডেমির সামনের, সমন্বিতা হসপিটালে খুনিরা যখন ট্রিটমেন্ট নিতে গিয়েছিল, সেই ফুটেজ এখন পর্যন্ত পুলিশ উদ্ধার করতে ব্যর্থ। এটিকে আর আমরা তাদের ওই লাল ফিতার ভেতরে বন্দি রাখতে চাই না। আমরা এই হত্যাকাণ্ডটি, যেটি সাম্য ভাইয়ের সাথে হয়েছে, রিসেন্ট হয়েছে, নতুন বাংলাদেশে নতুন বন্দোবস্ত হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করে তবেই আমরা ঘরে ফিরবো। ইফেক্টিভ স্টেপ তাদের দিতে দেখি, তাহলে আমরা এরপরে আরো বেশি ডিরেক্ট অ্যাকশনে যাব। পরে শাহবাগ থানায় পুলিশের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক ও ছাত্রদের একটি প্রতিনিধি দল। প্রায় ঘণ্টা খানেকের বৈঠক শেষে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তারা। জানান, ফলপ্রসূ হয়েছে আলোচনা, তবে 48 ঘন্টার মধ্যে অপরাধী গ্রেফতার না হলে রোববার সকালে ফের আন্দোলন। আমরা তাদেরকে সাফ জানিয়ে দিয়ে এসেছি যে 48 ঘন্টার মধ্যে
যদি সাম্যকে যে স্টেপ করে হত্যা করেছে তাকে সহ 12 জনকে যদি গ্রেফতার করা না হয়, তবে 48 ঘন্টা পরে এসে আমরা এই জায়গায় আবার অবস্থান নিয়ে এর চেয়ে কঠিন কর্মসূচি দিব। আসামিদের গ্রেফতার না করতে অর্থের লেনদেন, রাজনৈতিক কারণে আসামি না ধরা সহ শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য তুলে ধরেন রমনা বিভাগের এডিসি। ফুটেজগুলো ওগুলো কিন্তু আমরা সংগ্রহ করেছি এবং এর প্রযুক্তিগত যতদিক জানতো আমরা কিন্তু সেটা করতেছি। আমরা একদম থেমে নেই। রিমান্ডের বিষয়টা কিন্তু আসামির সাথে রিমান্ডে এটা দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এখন রিমান্ড চাইলাম, এটা কিন্তু বড় ফ্যাক্টর না, বড় ফ্যাক্টর এইটা যারা জড়িত তাদেরকে দ্রুত আমরা ক্যাপচার করতে চাই। পরে শাহবাগ থেকে শিক্ষার্থীদের নেতৃত্বে ক্যাম্পাসে ফিরে যান শিক্ষার্থীরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিএনপি রিকনসিলিয়েশন কমিশনের ধারণা দিয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর গেল 16-17 বছর রাজনীতিতে ভালো মানুষ আসার ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছিল বলে দাবি করে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির আন্দালিব রহমান পার্থ বলেছেন, ভালো মানুষ ও ভালো নেতৃত্বই পারে মৌলিক অধিকার নিশ্চিত করতে। সাইফুল রিপনের রিপোর্ট। খুলনার প্রেস ক্লাব মিলনায়তনে শিক্ষা, স্বাস্থ্য, মৌলিক অধিকার নিশ্চিতে তারুণ্যের ভাবনা বিষয়ক সেমিনারের আয়োজন করে বিএনপির 3 অঙ্গ সংগঠক জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সেমিনারে ভবিষ্যৎ দেশ গঠনে তরুণদের ভাবনা নিয়ে খোলামেলা জবাব দেন বক্তারা। এ সময় বিজেপি চেয়ারম্যান বলেন, ভালো নেতৃত্বই পারে মৌলিক অধিকার নিশ্চিত করতে। যখন এই দেশে ভালো ছেলেমেয়েরা রাজনীতিতে আসবে, ভালো নেতৃত্ব আসবে, যে নেতৃত্ব বিশ্বাস করে যে তুমি আমার বিরুদ্ধে কথা বলতে পারো এবং সেই কথা বলার অধিকার রক্ষার জন্য দরকার পড়লে আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু সেই অধিকার তোমার থাকতে হবে, এই মানসিকতার নেতৃত্ব যখন আসবে তখন মৌলিক অধিকার রক্ষিত হবে। প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ কথা বলেন রিকনসিলিয়েশন কমিশন নিয়ে। আমরা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের স্থিতিশীলতা চাই বলেই বিশ্বের অন্যান্য দেশে গণ অভ্যুত্থান এবং বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে যে সমস্ত মডেল উত্থাপন করা হয় তার একটি হচ্ছে ট্রুথ কমিশন অথবা ন্যাশনাল রিকনসিলিয়েশন এবং ন্যাশনাল রিকনস্ট্রাকশন কমিশন অথবা ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন, যাই আমরা বলি সেটা আমরা ধারণাটা দিয়েছি। এ সময় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় শনিবার সমাবেশ সফল করতে সার্বিক প্রস্তুতির কথা জানান যুবদলের সভাপতি। আপনারা দেখেছেন যে চট্টগ্রামে অত্যন্ত সাকসেসফুল ভাবে আমাদের এই সমাবেশ হয়েছে, তারুণ্যের সমাবেশ। আমরা আশা করছি কালকে এখানে জনতার ঢল থাকবে, তারুণ্যের ঢল থাকবে। খুলনার সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হতে যাওয়া সমাবেশে অংশ নেবেন সাংগঠনিক বিভাগের দলের 3 অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। নাইম আফসান, দেশ টিভি, খুলনা। প্রয়োজনীয় সংস্কার শেষে প্রথমে স্থানীয় সরকার নির্বাচন এবং পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। শুক্রবার বেলা 11:30টার দিকে বগুড়া শহরের চকফরিদ এলাকায় শহর জামায়াতের রোকন শিক্ষা শিবিরে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি গণহত্যাকারীদের বিচার নিশ্চিত সহ ফ্যাসিবাদদের দোসরদের গ্রেফতারের দাবি জানান। এ সময় তিনি আরও বলেন, বিগত 17 বছরে দেশ থেকে অন্তত 28 লাখ কোটি টাকা পাচার হয়েছে। এই টাকাগুলো ফেরত আনার পাশাপাশি পাচারে জড়িতদের গ্রেফতার নিশ্চিত করার দাবি জানান তিনি। প্রয়োজনীয় সংস্কার করে আগে জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, এরপরে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এ ব্যাপারে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও আমরা বলেছি, বাংলাদেশের মানুষের রাজনৈতিক অভিজ্ঞতায় বলে দেশ স্বাধীনতা লাভের এই 54 বছরে যারাই ক্ষমতায় ছিলেন দলীয় সরকারের অধীনে বাংলাদেশের কোন নির্বাচন স্বাধীনভাবে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই। জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুব শক্তি আত্মপ্রকাশ করেছে। শুক্রবার বিকেলে আবরার ফাহাদ এভিনিউয়ে 131 সদস্যের কমিটি ঘোষণা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় এনসিপির নেতারা বলেন, প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলা সহ ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করবে জাতীয় যুব শক্তি। এএইচ হিমেলের রিপোর্ট।
শুক্রবার বিকালে রাজধানীর গুলিস্তানে আবরার ফাহাদ এভিনিউয়ে ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন এনসিপির নেতাকর্মীরা। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় যুব শক্তির শীর্ষ 3 নেতার নাম ঘোষণা করেন। তিনি বলেন, আগামী বাংলাদেশ চলবে তরুণদের নেতৃত্বে। জীবন যতদিন আছে, প্রাণ বায়ু যতক্ষণ শরীরে আছে, বাংলাদেশ রাষ্ট্রের যদি অস্তিত্ব থাকে, জীবনের উপর দিয়েও তারা আগামীর বাংলাদেশকে রক্ষা করে যাবে ইনশাআল্লাহ। যুব শক্তির আহ্বায়কের দায়িত্ব পান সুপ্রিম কোর্টের আইনজীবী তারিকুল ইসলাম, সদস্য সচিব জাহিদুল ইসলাম, পেশায় চিকিৎসক এবং মুখ্য সংগঠক ফরহাদ সোহেল প্রকৌশলী। এ সময় তারিকুল বলেন, ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা, ন্যায্যতা, পরিবেশ ও প্রযুক্তির চ্যালেঞ্জকে গ্রহণ করে এগিয়ে যাবে জাতীয় যুব শক্তি। আমরাই আগামী রাষ্ট্র ও রাজনীতিতে তরুণদের প্রতিনিধিত্ব ও হিস্সা নিশ্চিত করবে যুব শক্তি। আগামীর সংসদ ও আগামীর বাংলাদেশ হবে তরুণদের, আগামীর বাংলাদেশ হবে যুব শক্তির ইনশাআল্লাহ। অনুষ্ঠানে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে সরকারকে রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে হবে। আমরা একই সাথে সরকারের কাছে আহ্বান রাখতে চাই, বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট প্রত্যেকটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে তবেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বক্তারা আরো বলেন, ভারত যদি সম্পর্ক বজায় রাখতে চায় তবে কোনো রাজনৈতিক দল নয়, সম্পর্ক রাখতে হবে বাংলাদেশের জনগণের সাথে। মুক্ত বাতাসে ঘুরবো ফিরবো। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ কোনো পরাশক্তির আধিপত্যের ক্ষেত্র হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার রাতে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত জুলাই সমাবেশে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগের বিচার এই সরকারের প্রধান ও প্রথম সংস্কার। দেশের মানুষ এই সংস্কারটিকেই প্রথমে দেখতে চায়। জুলাই অভ্যুত্থানে কুমিল্লার আহত ও শহীদদের সম্মানে সমাবেশের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং আমাদের এই দেশকে কখনোই কোনো পরাশক্তির কাছে আমরা কোনোভাবে আমরা বন্ধক দিব না। আমাদের এই দেশ ভারতের নয়, ভারতের আধিপত্য থাকবে না, এখানে পিন্ডির আধিপত্য থাকবে না, এখানে কোনো মার্কিন আধিপত্য থাকবে না, কোনো পরাশক্তির আধিপত্যের ক্ষেত্র এই বাংলাদেশকে আমরা কোনোভাবেই হতে দিব না। ৪৯ বছরেও ফারাক্কা বাঁধের জন্য যে আন্দোলন তা এখনো বহাল আছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, ফারাক্কা বাঁধের দ্বিতীয় চুক্তির আগেই জাতিসংঘের কাছে অভিযোগ দায়ের করতে হবে। আর ফারাক্কা বাঁধ নিয়ে ডিকমিশনিং করারও আহ্বান জানান তিনি। নিয়াজ মোর্শেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজন করে গণসমাবেশের। গণসমাবেশে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা। পাঠ করা হয় ফারাক্কা বাঁধ নিয়ে ঘোষণাপত্র। জাতিসংঘে উত্থাপন করতে হবে। বক্তারা বলেন, জাতিসংঘের কাছে ভারতের বিরুদ্ধে অভিযোগ করে তিস্তা ও ফারাক্কা সহ 54টি নদীর পানির ন্যায্য হিস্সা নিয়ে আসতে হবে। একেবারেই একটা হিন্দুত্ববাদের বীজ, এমনকি একটা এই বাঁধের মতো প্রকল্পে রাজনীতি যে কত জায়গায় বিরাজমান সেটা পরিষ্কার ভাবে এখন আমরা বুঝতে পারি। আমরা যে পানি চাই এটা কি ভারতের দয়ার কোনো ব্যাপার? এটা কোনো দয়া দাক্ষিণ্যের কোনো ব্যাপার না। আমরা বহু আগে বলেছি, ভারতে আমরা কেউ প্রতিবেশী বদলাতে পারবো না। সমতা, ন্যায্যতা, সমঅংশীদারিত্বের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে ভারতের সাথে যাবতীয় দ্বিপাক্ষিক সংকটের আমরা সমাধান করতে চাই। 24-এর পরে আমি বলবো যে আরেকটা সুযোগ আমাদের এসেছে, খেলায় যাতে এই সুযোগটা আমরা নষ্ট না করি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণ ফাঁদ। দ্বিতীয় চুক্তির আগেই জাতিসংঘের কাছে ভারতের বিরুদ্ধে ফারাক্কা বাঁধ নিয়ে অভিযোগ দায়ের করতে হবে। আগামী 12ই ডিসেম্বর 2026 সালে সমাপ্ত হবে এবং সেটি একটি দ্বিতীয় কারণ এবং আমাদের পক্ষে একটি দ্বিতীয় যুক্তি, যেটা ব্যবহার করে আমরা এখনই তাৎক্ষণিকভাবে আর কোনো বিলম্ব না করে জাতিসংঘে এই সমস্যাটি নিয়ে যেতে পারি। এ সময় তিনি ফারাক্কা বাঁধ নিয়ে ডিকমিশনিং করারও আহ্বান জানান। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত।
কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিমানটির শিশুসহ মোট ৭১ জন যাত্রী নিয়ে শুক্রবার দুপুর ২:৩০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রী ও ক্রুরা সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন বলে জানা গেছে। ইউসুফ ভুইয়া রিপোর্ট। হঠাৎ করে সংবাদ আসলো বিমান বাংলাদেশের উড়ন্ত অবস্থায় একটি চাকা খুলে গেছে। চারদিকে শুরু হলো আতঙ্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই আতঙ্কিত হয়ে বিমানে থাকা সবার জন্য দোয়া করতে লাগলো, যেন নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে সবাই। রাডার থেকে উদ্ধার করা হয়। শুক্রবার দুপুর ১:২০ কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে যায়। বিমানটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন। কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে বিজি ৪৩৬ ফ্লাইটটি। উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান তিনি জরুরি অবতরণ করতে চাচ্ছেন। পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের জন্য প্রস্তুতি নেয়। পরে শেষ পর্যন্ত ক্যাপ্টেনের অসাধারণ বীরত্বে বিমানটি নিরাপদে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। আল্লাহর রহমতে আমরা ইনশাআল্লাহ সমস্যা হওয়ার পরেও সহি সালামতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করতে পেরেছি। পাইলট বলছে যে সমস্যা নাই, পরে একটু ২০-২৫ মিনিট পরে ল্যান্ড হয়েছে আর কি, ঘুরান পারছে আকাশে ঘুরান পেরে পরে ঘুরে আর কি ল্যান্ড হয়েছে। সবাই ক্ষয়ক্ষতি হয় নাই, বাট ভিতরে একটু আতঙ্ক ছিল এইটুকু। 10 মিনিটের মতো এরকম আসছিল ল্যান্ড করার সময় ল্যান্ডটা ঠিক মতো করতে পারে নাই, 10 মিনিট পরে ল্যান্ড করছে। দুর্ঘটনা এড়াতে বিমানটি অবতরণের আগ থেকেই অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি অবস্থান নেয় রানওয়েতে। প্রস্তুত ছিলেন বিমানবন্দরের কর্মীরাও। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তবর্তী সিঙ্গারবিল, নলগুড়িয়া ও নোয়াবাদী এলাকায় বৃহস্পতিবার রাতে ভারতীয় নাগরিক পুশিনের আশঙ্কায় টহল জোরদার করে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবির টহল তৎপরতা বেড়ে গেলে সীমান্ত এলাকার গ্রামবাসীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় কয়েকটি মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সহকর্মী মেহেদিনুর পরশের রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তবর্তী সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া ও নোয়াবাদী এলাকায় বৃহস্পতিবার রাতে ভারতীয় নাগরিক পুশিনের আশঙ্কায় টহল জোরদার করে বর্ডার গার্ড বাংলাদেশ। এর আগে পুশিনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয় শতাধিক মানুষ বাধা দিলে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। বলা হয়েছে যে আপনারা সবাই মাইকিং করিয়া বর্ডার বেল্টের জনগণ চলে আসেন। তখন আমরা গ্রামে মাইকিং করেছি। মাইকিং করে আমাদের গ্রামের যুবক ভাইয়েরা যারা ছিল সবাই আমরা বর্ডার বেল্টে আসি। তো বিজিবি মাইকিংয়ের মাধ্যমে আমাদের এলাকাবাসীকে ওনাদের পাশে দাঁড়ানোর জন্য বলছে। তৎক্ষণাৎ আমাদের এলাকার প্রায় হাজার হাজার মানুষ যার যা কিছু নিয়ে আছে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিজিবির পাশে দাঁড়িয়েছে। তাদের যে এভাবে আমাদেরকে পাড়াই দিতেছে, আমরা কিভাবে থাকবো, আমরা এটা নিয়ে দুশ্চিন্তা আছি। বিজিবি জানায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগরতলা বিমানবন্দরের পাশের গেটের কাছে পুশিনের বিষয়টি জানার পর স্বাভাবিকের চেয়ে 3 গুণ বেশি সতর্কতা অবলম্বন করে সারা রাত জুড়ে সীমান্তে টহল জোরদার করা হয়। সীমান্তে কোনো ধরনের পুশিন মেনে নেওয়া হবে না বলেও জানান তারা। আমরা পুশিং মেনে নেব না এবং পুশিং এর ব্যাপারে আমরা সতর্কতার সাথে ডিউটি পালন করতেছি এবং সতর্কতার সাথে ডিউটি পালন করছি। এবং দ্বিতীয় কথা হলো চোরাচালান, মাদক দ্রব্য, এই বিষয় নিয়ে আমরা 24 ঘন্টা সতর্কতার সাথে আমরা ডিউটি পালন করে যাচ্ছি। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অনুপ্রবেশ ঘটেনি, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। তবে কতজনকে পুশিন করার জন্য তারা তৎপর ছিল তার সঠিক সংখ্যা জানা যায়নি। গেল 2 সপ্তাহে প্রায় 350 মানুষকে বাংলাদেশের সীমানায় ঠেলে দিয়েছে ভারত প্রতিহত করার জন্য। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান এবং ব্লক পদ বিলুপ্ত করে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের 2 দফা দাবিতে 2 দিনের অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। শুক্রবার সকালে পুরান ঢাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে সংগঠনের সভাপতি মোহাম্মদ রেজওয়ান খন্দকার বলেন, 22 ও 23 জুন এই কর্মবিরতি পালন করা হবে।
এরপরও দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বিচারকদের জন্য বিচারিক ভাতা, অবকাশ ভাতা সহ নানা সুযোগ সুবিধার বিধান থাকলেও বিচার সহায়ক কর্মচারীরা বঞ্চিত। অধস্তন আদালতের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসাবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতাদি প্রদানের বিষয়ে কোনো প্রস্তাব রাখা হয়নি। আগামী 22 ও 23 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ অর্ধ দিবস সর্বাত্মক কর্মবিরতি পালন কর্মসূচি ঘোষণা করছি।